সিদ্দিকুল্লাহ চৌধুরী যে কলকাতা বিমানবন্দরের মধ্যে যে মসজিদ, সেই মসজিদকে নিয়ে একটা জলঘোলা করার চেষ্টা করছিল, তার লোক খেপানো ফ্লপ হলো। ফ্লপ, সুপার ফ্লপ, মেগা ফ্লপ। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। তার কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী এর আগেও লোক খেপিয়েছে এবং লোক খুব সাকসেসফুলি খেপাতে পেরেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী এর আগে ওয়াকফ নিয়ে লোক খেপাতে পেরেছে। এরকম কোনো পরিস্থিতিতে যাতে বর্তমানে সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই ফ্লপ শোটা আবার হিট না হয়ে যায়, সেদিকে নজর রাখতে হবে, গোয়েন্দাদের নজর রাখতে হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন 1 কোটি লোককে নিয়ে আজকে নামাজ পড়ানো হবে এবং এই বাঁকড়া মসজিদ অর্থাৎ এয়ারপোর্টের মধ্যে, ভাবুন পৃথিবীর 50-55টা ইসলামিক দেশ আছে, কোথাও বোধহয় এয়ারপোর্টের মধ্যে এরকম কোনো রানওয়ে বা টারম্যাকের মধ্যে কোনো মসজিদ নেই, বোধহয় না, নেই। একমাত্র সেকুলার এই রাজ্যে এটা সম্ভব। কাদের মুখ্যমন্ত্রীত্বে কেউ হাত দেওয়ার চেষ্টা করেনি। হ্যাঁ, সিদ্দিকুল্লাহ চৌধুরী তো একটা কথা ঠিক বলেছেন, আমি সেই গ্রাফিক্সটাও সাইডে চালানোর জন্য বলবো। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন যে এটা তো আজকের নয়, দীর্ঘদিনের মসজিদ। স্বাধীনতার পর থেকে যতজন মুখ্যমন্ত্রী ছিলেন সেকুলারিজমের দোহাই দিয়ে কেউ বিমানবন্দরের ভেতর থেকে এই মসজিদটা সরানোর কথাই ভাবেননি। প্রফুল্ল ঘোষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, এক এক করে যে ছবিগুলো আপনারা দেখছেন, বিধানচন্দ্র রায়, তারপরে এক এক করে যতজন মুখ্যমন্ত্রী এসেছেন, তারা কেউ এই মসজিদটি যে পরবর্তীকালে আগামী 20 বছর বা 50 বছর পরে একটা বড় সিকিউরিটি ইস্যু হতে পারে, কেউ ভাবেনি, কেউ করেনি। সিদ্ধার্থ শঙ্কর রায় তো ছেড়েই দিন, কমিউনিস্ট জ্যোতি বসু পর্যন্ত এটা নিয়ে ভাবনা চিন্তা করেও তার ফলপ্রসূ কিছু করতে পারেননি। বুদ্ধদেব ভট্টাচার্য, যার আমলে তাসলিমা নাসরিন চলে গেছিলেন, তার সময় তো হয়নি। সিদ্দিকুল্লাহ চৌধুরী আমার সাথে 2 দিন বসেছে, এটা রিপাবলিক বাংলা সবচেয়ে বেশি কভারেজ করেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী 2 দিন পরপর বসে ঠিক কি এই জবাব চায় বাংলাতেই বলেছে, একবার শুনুন, যুক্তিগুলো শুধু শুনুন। 1956 সালে RS রেকর্ডে মসজিদ, 1971 সালে LRA মসজিদ। এই মসজিদটি নীতিগতভাবে 1962 সালে যখন অ্যারোড্রাম থেকে বড় মাপের এয়ারপোর্ট তৈরির পরিকল্পনা আপনার এই অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট নেয়, তখন এই বাঁকড়া মহল্লাটাকে ন্যাশনাল হাইওয়ের পশ্চিম দিকে তারা সরিয়ে দেয়। এই মসজিদটি যথারীতি এয়ারপোর্ট অথরিটির সদিচ্ছায় পুরোপুরিভাবে নিয়ম নীতির ভিত্তিতে তারা নামাজে কোনোদিন বাধা দেননি। যদি তারা 10 বছর 20 বছর আগে বলতেন হতো। আপনি এটা শুভেন্দুর দিকে টানবেন না, শুভেন্দু একটা পদক্ষেপ নিয়েছেন। আমি ডাইরেক্টরের সাথে 4 বার বৈঠক করেছি। আমরা যে কথা বলছি খুব ছোটোভাবে সেটা বুঝবেন। মুসলমান সমাজ মসজিদকে নিজের হাতে তুলে দিতে পারে না, এটা হলো ইসলামী থিঙ্কিং। দেশের স্বার্থে, এয়ারপোর্টের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে আলোচনার টেবিলটা খুলে বসলে সমাধান হতো। সিদ্দিকুল্লাহ সাহেব, নতুন করে আপনি আজকে একটা বিতর্কের জন্ম দিলেন। 1 কোটি নামাজিকে আপনি বলছেন, বার্তা দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন আমি একটু বোঝার চেষ্টা করছি। এয়ারপোর্টের মসজিদ 136 বছর পরে বিনা নোটিশে, বিনা ইনফরমেশনে, আলোচনা না করে নামাজিদের মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা প্রচণ্ডভাবে আঘাত পেয়েছি। এটা হলো একটা। এয়ারপোর্ট 62 সালে এক্সটেনশন হয়েছে এবং সেই 64 বছর পর্যন্ত নামাজ বন্ধ হয়নি। এটা যদি আলোচনা করে নোটিশ দিয়ে বন্ধ করতেন, আমাদের বুকে ব্যথাটা হতো না। সৌরভ শিকদার, কি বলবেন? 2টো জিনিস আজকে দেখলাম, এত কিছু বলার পরে, হম্বিতম্বি করার পরে। একদিকে আজ ব্যাপক নিরাপত্তা দেখলাম, 2টো উইন্ডো আমি দেখাবো। ব্যাপকভাবে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের অধিকর্তা যারা রয়েছেন তারা দেখলাম বাঁকড়া বা ন্যাশনাল হাইওয়ের সামনে আছেন। 163 বা 62, আমি 144-এর এই মুহূর্তে BNSS-এর যে সেকশন, সেই সেকশন জারি হয়েছে। আর অন্যদিকে দেখলাম
পা সিদ্দিকুল্লাহ চৌধুরী কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে দেখে ভয় পালালেন। কি বলবেন? না দেখুন, ফাঁকা কলসির আওয়াজ বেশি হয়, এটা তো একটা পুরনো কথা আছে। কিন্তু আমার এখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাদের চ্যানেলে বা অনেক জায়গাতে বলেছে আমি নাকি গুন্ডামি করছি, আমাকে নাকি অ্যারেস্ট করা দরকার। আমি ওনাকে একটা সিম্পল কোশ্চেন করেছিলাম মহিলা, যার উত্তর উনি দিতে পারেননি। আপনার চ্যানেলে এলে আমি আবার করব। সেটা হচ্ছে পার্টিকুলারলি একটা হাই সিকিউরিটির এরিয়ার মধ্যে থাকাকালীন এই মসজিদটাতেই নামাজ পড়ার জন্য ওনার এত ইন্টারেস্ট। আমি জিজ্ঞেস করেছিলাম যে বাইরে তো গৌরীপুর মসজিদ আছে, বাইরে তো ঠিক বাঁকড়াতে অ্যাক্রস দ্য রোড ওখানে একটা মাদ্রাসা আছে, তার মধ্যে মসজিদ আছে। আপনি এবং আপনার দলবল এই রানওয়ের ভেতরের মসজিদটাই কেন নামাজ পড়ার জন্যে বেছে নিচ্ছেন বা বাধা দিলে এত ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন? কোথাও থেকে কোনো বিদেশি শক্তি কাজ করছে না তো? কোথাও থেকে এখানকার কোনো ছবি, ভিডিও বা তথ্য কোথাও পাচার হয়ে যাচ্ছে না তো? কারণ এখান দিয়ে প্রধানমন্ত্রীর বিমান টেক অফ করে, ল্যান্ড করে, আমাদের মুখ্যমন্ত্রী সপ্তাহে 2 দিন 3 দিন যান, তার বিমান হয়। এবং তার থেকেও বড় কথা, লক্ষ লক্ষ লোকের মানে যারা যাত্রী দমদম বিমানবন্দর দিয়ে যান, তাদেরও বিমান এখান দিয়ে ওঠে, এখান দিয়ে নামে। অদ্ভুত এই ব্যাপার। জায়গাতেই ব্রেকিংটা আরেকবার আমরা নিয়ে নেব। রানওয়েতে নামাজ নিষিদ্ধ, চিরবিরানি বাংলাদেশি জিহাদিদের। রানওয়েতে নামাজ নিষিদ্ধ, চিরবিরানি বাংলাদেশি জিহাদিদের। ঢাকায় বিক্ষোভ কর্মসূচি জিহাদিদের। সে ছবিও এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। সৌরভ শিকদারের ফাঁসি চেয়ে তরপানি জামাতিদের। রাস্তায় নেমে পড়েছে। সৌরভ শিকদার, কি বলবেন? রাস্তায় নেমে পড়েছে। ঠিক আছে, এখন এখানে কিছু হয়তো করতে পারছে না। এখানে পশ্চিমবঙ্গ পুলিশ, কেন্দ্রীয় পুলিশ এদের ভয়ে তো হয়তো সেই রাগটা, সেই ফ্রাস্ট্রেশনটা বাংলাদেশে বের করছেন। কিন্তু আমি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, হাসির ছলে বলছি কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ খবর। সেটা হচ্ছে আপনি ওই যেটা দেখালেন, ওই আপনি যদি ওই এটাকে একটু জুম করেন, ওই কোনায় দেখবেন লেখা আছে, আমি স্টিল ফটো জুম করে দেখেছি, যে সংস্থাটি এই বিক্ষোভটা ওখানে অর্গানাইজ করছে, তাদের নাম জামাতে উল বাংলাদেশ। আর সিদ্দিকুল্লাহ সাহেব যে সংস্থাটা হেড করেন সেটার নাম হচ্ছে জামাতে উল হিন্দ। কোথাও কি একটা মিল পাওয়া যাচ্ছে না? একই নামের, খালি ওটার নাম বাংলাদেশ, এটার নাম হিন্দ। অর্থাৎ এখানে আজকে 163 করে দেওয়া হয়েছে, পুলিশ রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে, জানে এখানে কোনো তোষণকারী সরকার নেই, মমতার সরকার চলে গেছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে এবং মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, যার জিরো টলারেন্স আইন ভঙ্গকারীদের জন্য। তো আজকে সেই জন্য ওখান থেকে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভুলে যাচ্ছে আমার শরীরে কার রক্ত বইছে, আমি কোন পরিবার, কোন বিচারধারায় বড় হয়েছি। আমার কাছে এটা একটা বেশ এন্টারটেইনিং জিনিস লাগছে এবং আমার সংকল্পটা আরো দৃঢ় হয়ে যাচ্ছে। কিন্তু এই যে সিকিউরিটি থ্রেটের ব্যাপারটা বলছিলেন আপনি, সৌরভ শিকদার, দীপাঞ্জন চক্রবর্তী, এটা তো ঠিক কথা। অনেকগুলো মসজিদ থাকতে ওই মসজিদেই কেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বারবার বলছিলেন এই সমস্ত কিছু করতে? আর যেভাবে ঘটনা প্রকৃতি এগোচ্ছে, 30 সেকেন্ডস। দেখো ময়ূক, এই যে সিদ্দিকুল্লার মতো এরা বেড়াল, এদের তোমরা বাঘ বানাও। তো আগেও বলেছিল যে 50,000 জিহাদি দিয়ে নাকি ঘিরে ধরবে কলকাতা, বুঝেছি? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি সর্প বিশেষজ্ঞ। এই বিষধর সাপগুলোর দাঁত কি করে ভাঙতে হয়, বিষ দাঁত, সেটা উনি জানেন। এইসব করে লাভ হবে না। দেখুন, যেটা বলছিলেন সৌরভ বাবু, জামাত পাকিস্তান হোক, জামাত ভারত হোক, হিন্দ হোক বা জামাত বাংলাদেশ হোক, বেসিক ওদের যে ফান্ডাটা সেটা তো আসছে জামাত উদ্দোয়া থেকে। আর ওই ডক্টর বসে আছেন ওখানে, হামিদ মোহাম্মদ সাহেব। তো এদের যারা সাপোর্ট করছে, এদের সঙ্গে আমরা জিহাদিদের মতো ট্রিটমেন্ট করব। সাহস থাকলে উনি একবার করে দেখান। বেশ, আমার সময় একেবারে শেষ। একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।